শুনছো? করবো বলবো বন্ধু, আজকে আপনারা যারা এসেছেন, আজকে আমরা সাংবাদিক সম্মেলন আহ্বান জানিয়েছি প্রধানত এই মুহূর্তে আমাদের রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এবং আসন্ন ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যা সমস্যা হয়ে আছে, যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়ে আছে, তা নিয়ে আমাদের মতামত জানাতে এবং আসন্ন আন্দোলন ইত্যাদি সম্পর্কে। এক হচ্ছে যে গতকাল রাজ্য সরকার এর মধ্যে ঘোষণা করেছিলেন যে সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি প্রক্রিয়া হবে। গতকাল খবরে প্রকাশিত হয়েছে তারা সেই সিদ্ধান্ত বাতিল করেছে, অর্থাৎ কলেজে কলেজে টিএমসিপির কাটমানি খাওয়ার যাবতীয় সুযোগ আরেকবার উন্মুক্ত হয়ে গেল যদি সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি প্রক্রিয়া না হয়। আমরা অতীতে দেখেছি, বারংবার দেখেছি, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এবং তার সাথে আরো কিছু অসাধু লোক ক্যাম্পাসের ভিতরে বিভিন্নভাবে যুক্ত বছর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে কলেজ অ্যাডমিশনের সময় ছাত্রছাত্রীদের সাহায্য করার নামে। রেড চার্ট বাঁধা হয়ে থাকতো আমাদের রাজ্যে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছি এবং প্রতি বছর অ্যাডমিশনের সময় দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার দাবি আমরা জানাতাম। আমাদের দাবি বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে আমাদের রাজ্যে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন? কারণ আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের প্রশ্ন আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারের যে কলেজগুলো এবং ইউনিভার্সিটিগুলো, যাদবপুর বা প্রেসিডেন্সি বা রবীন্দ্র ভারতীর মতো হোম ইউনিভার্সিটি যারা, সেক্ষেত্রেও নিজস্ব বৈশিষ্ট্যের প্রশ্ন আছে। ফলত বিশ্ববিদ্যালয় ভিত্তিক সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি প্রক্রিয়া আমরা বারংবার দাবি জানিয়েছি। এইবারও সরকার শেষমেশ যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে করে আমাদের দাবি মানা হচ্ছে না এখনো পর্যন্ত। আমরা আশঙ্কা করছি প্রতি বছরের মতো এবছরও লক্ষ লক্ষ কোটি টাকা তার দুর্নীতি হবে এই অ্যাডমিশনকে কেন্দ্র করে। তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের আঙুল ফুলে কলা গাছ। আমরা সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছেন ভর্তি নিয়ে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইউনিভার্সিটি বেসিসে সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি প্রক্রিয়ার দাবি জানাচ্ছি। সরকারের সিদ্ধান্তহীনতা, এর আগে পরীক্ষার ক্ষেত্রে আমাদের একই রকম গোটা রাজ্যের ছাত্র সমাজকে একই রকম সমস্যার মুখে ফেলেছে। অনলাইনে হবে না অফলাইনে হবে, কিভাবে হবে, তার ইভ্যালুয়েশন কি হবে, মার্কিং কি হবে, এই সমস্তটা সম্পর্কে অনেক আগে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার ছিল। অনেক আগে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল। তা না করে শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রেখে, ঝুলিয়ে রেখে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, পারলে বিভিন্ন ডিপার্টমেন্টের ঘাড়ে কেউ অনলাইন কেউ অফলাইন এইভাবে একটা ছেড়ে রেখে আলটিমেটলি ছাত্রদের প্রভূত ক্ষতি করেছে সরকার। যেভাবে পরীক্ষা গোটাটা কন্ডাক্টেড হয়েছে বা এখনো হচ্ছে, হতে চলেছে এইবার। ভর্তির ক্ষেত্রেও একই রকমের সিদ্ধান্তহীনতা আমরা কোনো অবস্থাতেই মানতে পারছি না এবং এই মুহূর্তে যা আছে তাতে করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া আমরা আরেকবার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এটা করতে গিয়ে যে কথাটা আসে সেটা হলো ইউনিয়নের ভূমিকা, ছাত্র ইউনিয়ন ইত্যাদির ভূমিকা। দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের ছাত্র ইউনিয়নগুলো কোথাও কোনো নির্বাচন হয় না, ছাত্র সংসদ নির্বাচন হয় না। রাজ্যের অধিকাংশ কলেজে এবং ইউনিভার্সিটি 2017 সালের পরে আর কোথাও কোনো নির্বাচন হয়নি। 2019 সালের শেষে এবং 20 সালের শুরুতে প্রেসিডেন্সি, যাদবপুর
ডায়মন্ড হারবার এবং রবীন্দ্র ভারতী, এই 4টে ইউনিভার্সিটিতে ভোট হয়েছিল। যে দুটো জায়গায় ভোট হয়েছিল সেই দুটো জায়গায় এসএফআই জিতেছিল, আর যে দুটো জায়গায় ভোট হয়নি, ভাট হয়েছে, সেখানে টিএমসিপি তাদের ক্ষমতা রিটেন করেছিল। এছাড়া গত 5 বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি কোথাও। ছাত্র সংসদ তারা কোথাও কোনো রকম ক্ষমতা এক্সারসাইজ করার জায়গা নেই, তাদের কোনো অথরিটি নেই, তাদের কোনো দায়িত্ব পালনের জায়গায় তারা নেই। বাই ডিফল্ট সমস্তটা চলছে। এবং এই ছাত্র সংসদকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের মৌরসী পাট্টা কিভাবে চলছে, লক্ষ লক্ষ টাকা ইধার কামাল উধার হচ্ছে, কিভাবে নয়ছয় হচ্ছে, তছনছ হচ্ছে। কেকের মৃত্যু ঘিরে যে অনুষ্ঠান, তাকে ঘিরে আমরা সমস্তটা বুঝতে পারলাম। সামনে চলে এলো আরো একটা। ফলত এই মুহূর্তে এই ক্যাম্পাসগুলো এই ঘুঘুর বাসা ভাঙার জন্য ছাত্র সংসদ, গণতান্ত্রিক স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন এবং তার ভিত্তিতে নির্বাচিত ছাত্র সংসদ যা ছাত্রদের অভিমতকে রিপ্রেজেন্ট করবে, সেটাকে সামনে তুলে আনা, আরেকবার এই দাবি সামনে নিয়ে আসা এই মুহূর্তে আমরা প্রয়োজন বোধ করছি। আপনারা জানেন, রিসেন্টলি গভর্নিং বডির মেম্বার সরকারি প্রতিনিধি হয়ে বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বকলমে গভর্নিং বডির মেম্বার হয়েছে কলেজ ইউনিভার্সিটি। তার উপরে মুখ্যমন্ত্রী আচার্য হয়ে চেপে বসেছে। যার নিজের ডিগ্রির মা বাবা ছিল না, তিনি এখন আচার্য হয়ে চেপে বসছেন। সেই মর্মে বিধানসভায় বিল পাস হচ্ছে। ফলত অ্যাবসলিউট কন্ট্রোল, শিক্ষার মমতায়ন, তার জন্য ক্যাম্পাসগুলোকে, কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোকে কুক্ষিগত করার জন্য যাবতীয় চেষ্টা, কোনো ত্রুটি রাখছে না তৃণমূল কংগ্রেস সরকার। আমরা এই মুহূর্তে অন দ্য কন্ট্রারি স্বচ্ছ ছাত্র সংসদ পরিচালনা, স্বচ্ছভাবে ছাত্রদের কথা, তাদের সমস্যা, সেগুলো ভয়েস করার জন্য গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন, তার দাবি আরেকবার আমরা সামনে আনতে চাইছি। 3 নম্বর কথা, আজকের সাংবাদিক সম্মেলন। আমাদের দেশ জুড়ে অগাস্ট সেপ্টেম্বর মাস জুড়ে এসএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির আহ্বানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্র জাঠা, বড় জাঠা মিছিল পরিচালিত হবে, অনুষ্ঠিত হবে। মার্চ ফর এডুকেশন এই নামকে সামনে রেখে সেভ এডুকেশন, সেভ কনস্টিটিউশন, সেভ ইন্ডিয়া এই স্লোগানকে সামনে রেখে গোটা দেশ জুড়ে জাঠা অনুষ্ঠিত হবে। আমাদের রাজ্যে পূর্ব ভারতের 2টি জাঠা, একটা জাঠা ত্রিপুরা থেকে বেরোবে, মণিপুর, আসাম ইত্যাদি হয়ে আমাদের রাজ্যে 19শে অগাস্ট প্রবেশ করবে কুচবিহারে। আরেকটি জাঠা মিছিল বিহার থেকে বেরোবে, ঝাড়খণ্ড, উড়িষ্যা ইত্যাদি হয়ে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করবে 20শে অগাস্ট। 19শে অগাস্ট থেকে এবং কোচবিহার থেকে এবং 20শে অগাস্ট মেদিনীপুর থেকে গোটা রাজ্যে সমস্ত জেলা কভার করতে করতে শয়ে শয়ে ছাত্রের মিছিল গোটা রাজ্য জুড়ে, কখনো বাসে, কখনো বাইকে, কখনো পায়ে হেঁটে, অসংখ্য সভা, অসংখ্য মিছিল, অসংখ্য কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আস্তে আস্তে কলকাতায় আসবে, এসে মিলিত হবে। এবং 2রা সেপ্টেম্বর শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে 2রা সেপ্টেম্বর কলকাতা আমরা বিরাট ছাত্র সমাবেশের আহ্বান জানাবো। গোটা পূর্ব ভারত থেকে ছাত্ররা আসবেন, পূর্ব ভারতের জাঠাটি কনক্লুড করবে কলকাতায় আগামী 2রা সেপ্টেম্বর। সেই সমাবেশের আহ্বান আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে খবর জানাচ্ছি। এই জাঠাকে সামনে রেখে আমাদের পলিটিক্যাল স্লোগান আমরা যা বলতে চাইছি তা হলো রিজেক্ট এনইপি, রিজেক্ট এনইপি, রিজেক্ট বিজেপি। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সালের সেই জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে। এই জাতীয় শিক্ষানীতি সর্বনাশ করে দিচ্ছে দরিদ্র ছাত্রদের, মধ্যবিত্ত ছাত্রদের এবং আরএসএস এর ব্রাহ্মণ্যবাদী আইডিওলজির বাইরে থাকতে চায় এমন যে কোনো ছাত্র সর্বনাশ করে এই নতুন জাতীয় শিক্ষানীতি যা যেভাবে আনার চেষ্টা হচ্ছে। এখন দাঁড়িয়ে 1 জুলাই থেকে 10ই অগাস্ট, আমি পরপর কতগুলো প্রোগ্রাম পড়ে যেতে পারি যা আমরা সিদ্ধান্ত নিয়েছি। 1 জুলাই থেকে 10ই অগাস্ট গোটা রাজ্য জুড়ে আমরা জাতীয় শিক্ষানীতি 2020-র বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে লিফলেট বিলি করব, বিশেষ সদস্য সংগ্রহ অভিযান করব, বিশেষ ক্যাম্পেইন, স্পেশাল ক্যাম্পেইন ড্রাইভ এবং জাতীয় শিক্ষানীতির বিরোধিতার সাথে
বিকল্প শিক্ষানীতি কি হওয়া উচিত আমরা জনসাধারণের কাছ থেকে, ছাত্র সমাজের কাছ থেকে তুলে আনার চেষ্টা করব তাদের অভিমত নিয়ে। এখনো পর্যন্ত আমরা যা বুঝতে পারছি, আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার না ঘরকা না ঘাটকা এরকম একটা ভূমিকা পালন করছে। তারা মুখে বলছে জাতীয় শিক্ষানীতি মানবো মানবো না করে যাচ্ছে। বাস্তবে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এমনকি বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির থেকেও বেশি বেশি ক্ষিপ্র গতিতে কাজ করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল স্কুল শিক্ষায় চালু করার চেষ্টা করে, যেটা সবাই মিলে ভেস্তে দেওয়া গেছে কিন্তু সাময়িক। ফলত তৃণমূলের উপর ভরসা করে লাভ নেই। বিকল্প শিক্ষানীতি কি হতে পারে, 1 জুলাই থেকে 10 আগস্ট গোটা রাজ্য জুড়ে আমরা সেই সম্পর্কে স্পেশাল ক্যাম্পেইন ড্রাইভের মাধ্যমে অভিমত তুলে আনার চেষ্টা করব। তার ভিত্তিতে রিপোর্ট অল্টারনেটিভ এডুকেশন পলিসি গোটা দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা এসএফআই এর আগে যখন প্যান্ডেমিক হয়েছিল তখন অল্টারনেটিভ এডুকেশন পলিসি কি হওয়া উচিত সরকারের আমরা প্লেস করেছিলাম, আমরা পরামর্শ দিয়েছিলাম। এই ক্ষেত্রে বিকল্প জাতীয় শিক্ষানীতির প্রশ্ন, বিকল্প শিক্ষানীতি কি হতে পারে, ছাত্রছাত্রীদের সকলকে অ্যাকোমোডেট করার মতো শিক্ষানীতি কি হতে পারে, আমরা তা প্লেস করব মানুষের মধ্যে থেকে অভিমত তুলে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 19 তারিখ গোটা রাজ্য জুড়ে অসংখ্য কালচারাল প্রোগ্রাম, ফিল্ম ফেস্টিভ্যাল, স্পোর্টস কম্পিটিশন, ফটোগ্রাফি কম্পিটিশন, এক্সিবিশন সমস্তটা হবে। অসংখ্য ছাত্রছাত্রী যারা এমনকি আমাদের সাংগঠনিক বৃত্তের বাইরে আছে তাদেরকে ইনভলভ করে। 11ই আগস্ট ক্ষুদিরামের দিন, 12ই আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস। 11 এবং 12ই আগস্ট এই জাঠাকে সামনে রেখে বিশেষ প্রচার সভা ও মিছিল হবে রাজ্যের সমস্ত লোকাল কমিটির আন্ডারে, সমস্ত অঞ্চলে। 11-12 আগস্ট স্পেশাল ক্যাম্পেইন ড্রাইভ হবে। এই ক্যাম্পেইন ড্রাইভের মধ্যেই 4-5 জুলাই আমরা রাজ্য জুড়ে গণসংগ্রহ ইত্যাদি করতে নামবো। সমস্তটার মধ্যে দাঁড়িয়ে সমস্তটা কালমিনেট করবে 2রা সেপ্টেম্বর কলকাতায় ঐতিহাসিক ছাত্র সমাবেশ। পূর্ব ভারতের সমস্ত জায়গা থেকে ছাত্র কর্মীরা আসবেন, ছাত্র সংগঠকরা আসবেন, ছাত্র নেতারা আসবেন। আমরা আক্ষরিক অর্থে বিজেপি সরকার এবং তৃণমূলের মতো যে দলগুলি বিজেপিকে অক্সিজেন জুগিয়ে চলছে কেন্দ্রের এনডিএ সরকার, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য বিকল্প শিক্ষানীতির সমাবেশ। দেশ বাঁচাতে, শিক্ষা বাঁচাতে, সংবিধান বাঁচাতে আমরা কনভেন করতে চলেছি। এর সাথে আর একটাই প্রোগ্রাম, আগামীকাল 30শে জুন আমাদের রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সেন্টার, সমস্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিস্তা শীতলবাদের মুক্তির দাবিতে এবং সাংবাদিক মোহাম্মদ জুবের, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে আফরিন ফতিমার মতো প্রতিবাদীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে বিভিন্নভাবে এই গতকালও রাজস্থানের উদয়পুরে কি হয়েছে আমরা সবাই দেখেছি, বিভিন্নভাবে কমিউনাল টেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে সম্প্রীতির পক্ষে, সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে যে মানবাধিকার কর্মীরা জেলে পড়ছেন তাদের মুক্তির দাবিতে আগামীকাল 30শে জুন রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সেন্টারে আমরা বিক্ষোভ সংগঠিত করব। এবং বামপন্থী ছাত্র সংগঠন, এই আগামীকালের প্রোগ্রামটা বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে, সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন মিলে আগামী 6 এবং 7 জুলাই আমাদের রাজ্যে সর্বত্র প্রজেক্ট অগ্নিপথের বিরুদ্ধে রাজ্য জুড়ে ক্যাম্পেইন করবে, রাজ্য জুড়ে বিক্ষোভ ইত্যাদি করবে। এই প্রজেক্ট অগ্নিপথ কেবলমাত্র ভারতীয় রেলে যেভাবে 80,000 শূন্যপদ বিলোপ হচ্ছে, একই সাথে প্রজেক্ট অগ্নিপথ সেনাবাহিনীতে 1.5 লক্ষ ভ্যাকেন্সি আছে, 2 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু এখন এই কন্ট্রাকচুয়াল দিদি যেরকম সিভিক পুলিশ তৈরি করেছেন ওখান থেকে শিখে মোদি ভাই সিভিক আর্মি তৈরি করার চেষ্টা করছে। এবং এই সিভিক আর্মি আমাদের দেশের সেনাবাহিনীর কোয়ালিটি ড্রপ করবে। এই প্রজেক্ট অগ্নিপথ আমাদের দেশের কোটি কোটি বেকার তরুণ প্রজন্মের প্রতিনিধির প্রতি নিষ্ঠুর রসিকতা। আমরা কোনো অবস্থাতেই এটা মানব না, বিক্ষোভ করব। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ভয়েস করতে চাই। প্রজেক্ট অগ্নিপথ, এই যে 4 বছরের ট্রেনিং যারা পাবেন, তারপরে তাদের কোনো কাজ থাকবে না, তারা ফিরে আসবেন পাবলিক লাইফে। মিলিটারাইজেশন অফ সোসাইটি হবে, সমাজের সামরিকীকরণ হবে। তারা আর্মিতে 4 বছর কাজ করার সুবাদে যে টেকনিক্যাল নো-হাউ, যে অস্ত্র শিক্ষা, যে হাতিয়ার শিক্ষা নিয়ে আসবেন, সেই হাতিয়ার শিক্ষা নিয়ে এসে সমাজে যে এক্সেস বাহিনী পপুলেশন তারা হিসেবে ঘুরবেন,
যে কোনো ধ্বংসাত্মক কাজে তাদের লাগানো যেতে পারে। হিটলার মুসোলিনির ব্রাউন শার্ট ব্ল্যাক শার্ট ছিল, তাদেরকে কিভাবে বিরোধীদের দমন করার কাজে লাগানো হয়েছিল আমরা জানি। আরএসএস এর দাঙ্গাবাজ বাহিনীতে রূপান্তরিত করা হবে এই অগ্নিবীরদের। অলরেডি বিজেপির নেতা বলেছে তো যে বিজেপি অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে হবে, আলটিমেটলি সিকিউরিটি গার্ড থাকবে না। দাঙ্গা বাঁধানোর জন্য, আরো প্রতিবাদীদের বাড়িতে বুলডোজার চালানোর জন্য এদেরকে ব্যবহার করা হবে এবং সামগ্রিকভাবে সমাজে অশান্তি, সামগ্রিকভাবে সমাজে একটা দাঙ্গাবাজির পরিবেশ, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়ে যাবে এই প্রজেক্ট অগ্নিপথ যদি সাকসেসফুল হয়। ফলত প্রজেক্ট অগ্নিপথের বিরুদ্ধে 6-7 জুলাই বামপন্থী ছাত্র সংগঠনগুলি মিলে আমরা বড় মিছিল এবং রাজ্য জুড়ে বিক্ষোভ ইত্যাদি করবো ডিসেন্ট্রালাইজ ভাবে। এই কতগুলি প্রোগ্রাম আজকে আপনাদের সামনে আমরা রাখবো। এর সাথে মাদ্রাসায় যে চাকরি প্রার্থীরা বসেছেন, SLST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, যারা যেখানে যে চাকরি প্রার্থীরা আছে, এই সমস্ত তাদের সমস্ত লড়াইয়ের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি এবং কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বামপন্থী সাংসদ, উকিল, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথার জবাবে যেভাবে বলেছেন, আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বলতে চাই যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সরে গেলেই 17,000 চাকরি হয়ে যায়। মুখ্যমন্ত্রী যদি না পারেন তিনি সরে যান, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি বন্দোবস্ত করে দেবেন। ওনাদের জন্য চাকরি দিলে হচ্ছে না, ওনারা ন্যায্য চাকরি প্রার্থীদের দাবি দেওয়া, ববিতা সরকারের মতো চাকরি প্রার্থীদের জন্য তারা লড়ছে। এই মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এই আরো যা সব আছে, শান্তি প্রসাদ সিনহা থেকে শুরু করে এতদিন যাদের বরাভয় ছিলেন, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তাদের শেষের সেদিন আস্তে আস্তে শুরু হয়েছে। চাকরি প্রার্থীদের ন্যায্য চাকরির দাবি দেওয়া শেষ দিন পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো, আমরা তাদের প্রতি সংহতি জ্ঞাপন করছি। দুর্নীতির পর এবার কংগ্রেসের নিয়োগের যে দুর্নীতির অভিযোগ, লাইব্রেরিয়ার পদের নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমি তো বললাম যে গোটা শিক্ষা ব্যবস্থাটা আমরা জানতাম এডুকেশনে, আমরা এটা আগেও এই কথা বলেছি যে এডুকেশন সেক্টরে পিপিপি মডেল মানে আমরা জানতাম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, সেটাও খুব ভালো জিনিস। আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল মানে হচ্ছে পিসি পার্থ পরেশ মডেল। পিসি সরকার ট্রেন ভ্যানিশ করেছিলেন আর পিসির সরকারের শিক্ষামন্ত্রী মাঝরাতে ট্রেন থেকে নেমে ভ্যানিশ হয়ে যায় মেয়েকে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, প্রতিটি ক্ষেত্রে চিটিংবাজি, চিটিংবাজের হাতে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্র গিয়ে পড়েছে। ফলত লাইব্রেরিয়ান পদে দুর্নীতি, আমরা কেউ আশ্চর্য হচ্ছি না। প্রতিটি ক্ষেত্রে গ্রুপ ডি থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, এই যা বই খাতা দিচ্ছে, এই যা ছাত্রছাত্রীদের অন্যান্য উপকরণ দিচ্ছে, প্রতিটি ক্ষেত্রে যদি দুর্নীতি ধরা পড়ে আমরা আশ্চর্য হব না। তৃণমূলের চেয়ারের পায়া হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধীরা, যারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন ক্ষেত্রে টাকা কামিয়েছে। এরা মাল কামানো ছাড়া কিচ্ছু বোঝে না। ফলত অন্যান্য ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যা হচ্ছে, লাইব্রেরিয়ান নিয়োগের ক্ষেত্রে ওই একই দুর্নীতি। আমরা আশ্চর্য হইনি, আমরা অবাক হইনি। নিশ্চিতভাবে যারা ন্যায্য চাকরি প্রার্থী, যারা এই ক্ষেত্রে লড়াই করবেন, আমরা তাদের পাশে থাকবো। এবং আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমরা কেবল এইটুকু বলতে চাই যে তৃণমূল তো আজীবন থাকবে না, কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটর, যে সরকারি আধিকারিকদের হাত দিয়ে এই দুর্নীতি হচ্ছে, তাদের না গিয়ে অন্য কেউ ভবিষ্যতে ফাইলগুলো দেখে, আর তাদের না গিয়ে ভবিষ্যতে পেনশন আটকে যায়, তাদের চাকরি না পরে বিপদে পড়ে যায়, তাদেরও এইগুলো মাথায় রাখা উচিত। একেবারে হুঁশিয়ারি দিতে হয়, আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, তৃণমূলের এই দুর্নীতিতে নিজেদের ইন্ডালজ করবেন না। যে আধিকারিকদের হাত দিয়ে এই প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তারা বেটার বি কেয়ারফুল, তারা সাবধান হয়ে যান। তৃণমূল চিরকাল থাকবে না, আজ নয় কাল ওই দুর্নীতিগ্রস্তদের ফাইল আমরা দেখব, বামপন্থীরা দেখবে। তখন যদি আপনার পেনশন আটকে যায়, আপনার কিন্তু ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। ঠিক আছে? আর একটা বিষয় ছিল 21 জুলাই থেকে বিজেপি বিরুদ্ধে জেহাদ ঘোষণা হলো, এটা তো আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে। যে কারণের জন্য রাজভবনের উদ্দেশ্যে আজ বিজেপির একটি প্রতিনিধি দল কি বলেছেন? বিজেপি বিরোধী জেহাদ ঘোষণা করছে 21 মঞ্চ থেকে বিজেপি বিরোধী জেহাদ ঘোষণা করবে। উনি আগে এনআরসির বিরুদ্ধে যখন ভোটাভুটি হয়, তখন সিএ এর বিরুদ্ধে ভোটাভুটি হলে ওনার এমপি গুলোকে আগে পার্লামেন্টে যাওয়ানো প্র্যাকটিস করা, আগে পাঠান পার্লামেন্টে। মুখে ক্যা ছিচি বলেছেন। আদতে যখন কৃষক আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তখন লড়াই করছে হান্নান মোল্লা, আর উনি এখানে বসে হাম্বা কাম্বা রাম্বা কবিতা লিখছেন।
যখন সিএ এর বিরুদ্ধে লড়াই হচ্ছে তখন দিল্লিতে মাথা ফাটছে ঐশী ঘোষে, এসএফআই করা মেয়ে, আর উনি এখানে কে ছিছি বলে কাজ ছেড়ে দিচ্ছে। ফলত আরএসএস বিজেপির বিরুদ্ধে পলিটিক্যাল ফাইট বামপন্থীরা করছে, অন্যরা করছে। উনি ট্রোজান হর্স হিসেবে গিয়েছেন, উনি ওখানে বসে ভেতর থেকে খোঁচরে ঘাটাঘুটি করার জন্য গিয়েছেন। আর এমন শব্দবন্ধ ব্যবহার করবেন না। এই নুপুর শর্মার পরে পশ্চিমবঙ্গে হাওড়া সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কমিউনাল টেনশন ছড়িয়েছে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার তার পিছনে দায়ী, তারা তাদের দায় এড়াতে পারে না। এমন শব্দবন্ধ ব্যবহার করবেন না যাতে করে কমিউনাল টেনশন ছড়ায়। উনি এই সব শব্দ বলে বিজেপির বেড়ে ওঠার, বিজেপিকে আস্কারা দিচ্ছেন, বিজেপির ব্রিডিং গ্রাউন্ড তৈরি করছেন। ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং, বামপন্থীদের শক্তি বৃদ্ধি হচ্ছে, বালিগঞ্জে হয়েছে, শান্তিপুরে হয়েছে, এই সমস্ত পুরভোটে হয়েছে। আজকে চন্দননগরে বামপন্থীরা জিতেছে, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বামপন্থীরা মাথা তুলছে। এখন আবার দিদি ভাই মোদি ভাই ওই সেটিং এর খেলা শুরু হয়ে গিয়েছে। উনি ভাইপোকে বাইরে রাখার জন্য এইসব মুখে বলবেন, তারপরে তো আমরা সবাই জানি, তো কবে থেকে দেখছি উনি মুখে বলবেন, তারপরে হ্যাঁ ওই বিজেপি থেকেই আরো 4টে লোক গিয়ে জয়েন হবে। অর্জুন সিং যেরকম সার্ফ এক্সেল দিয়ে জামা ধুয়ে এখন বিরাট ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। বাবুল সুপ্রিয় যখন আগে বিজেপিকে হামতুম বলতো, এখন তৃণমূলকে কখনো পেয়ার হয়ে বলছে। ফলত এই লোকগুলোকে দিয়ে উনি বিজেপির বিরুদ্ধে লড়বে, কেউ বিশ্বাস করবে? ফলত উনি বলছেন, এবং উনি যে, আমি আবার বলছি ক্যাটেগরিক্যালি উনি যে শব্দ ব্যবহার করেছেন, সচেতন ভাবে করেছেন, নিজের দলের এবং বিজেপির দুটিকেই আস্তে আস্তে ওই কম্পিটিটিভ কমিউনালিজম, দুজনেরই লাভ হবে। তুমিও খাও আমিও খাই, তুমি একে ধরো আমি ওকে ধরি, এই করে বা পলিটিক্যাল বাইনারি তৈরি করার জন্য অশান্তি, হিংস্রতা, সম্প্রীতির পরিবেশকে ধ্বংস করার দায়িত্ব নিচ্ছে তৃণমূল সরকারের প্রধান নিজে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। মানুষ এই ভাবে করবেন না। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যেই কারণের জন্য মূলত যেমন বিরোধীরা অভিযোগ করছে যে হিংসা চালাচ্ছে, কিন্তু ঠিক তার উল্টো দিকে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজেদের নামে চালানোর প্রয়াসটা এটা জারি রেখেছে রাজ্য সরকার। তো আলটিমেটলি বলতে গেলে যে সবটাই নিজেদের মধ্যে সেটিং বলে কি মনে করা হচ্ছে? আরেকবার প্রশ্ন করুন। বিষয়টা বলছে যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যেই কারণের জন্য রীতিমতো তৃণমূল কংগ্রেস সরকারি যেসব কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রয়েছে তা নিজেদের নামে চালাচ্ছে এই রাজ্যে। উল্টো দিকে আবার বিজেপি বলছে হিংসা ছড়াচ্ছে রাজ্যে, মানে নির্বাচনের পরবর্তী সময় হবে। দেখো বিজেপি কি বললো এটা নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। তৃণমূলটা পার্টি নয়, ওটা প্রপার্টি, আমরা বুঝি। পিসি লিমিটেড, ভাইপো লিমিটেড, কে আনলিমিটেড হয়ে যাবে, এই নিয়ে মাঝে মধ্যে ঝগড়া হয়। কিন্তু বিজেপিটা ব্যান্ড পার্টি হয়ে গেছে। বিজেপিকে নিয়ে আজকেও তো যা ভোটের রেজাল্ট ইত্যাদি বেরিয়েছে বিভিন্ন উপনির্বাচন, কোথায় বিজেপি? ফলত বিজেপি খুব কি বলছে সিরিয়াসলি ওরা এটা ভেসে থাকার চেষ্টা করছে। আমি জানি না, বিজেপির রাজ্য সভাপতি তো তৃণমূলের অধ্যাপক সংগঠনের মেম্বার, তাকে দিয়ে তৃণমূলের বিরোধিতা হবে? ফলত বিজেপি কি বলছে সেটা খুব গুরুত্ব দিয়ে দেখার খুব প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু তৃণমূল এইটা ঠিক, তৃণমূল অতীতে বাম আমলের অনেক কিছু চুরি করেছে। এই যে কন্যাশ্রী প্রকল্প, বা 2 টাকা কেজি দরে চাল, বা এই ছাত্রীদের সাইকেল দেওয়া, বা নবান্নের বাড়িটা, সবই তো বাম আমলের তৈরি জিনিস, চুরি করেছে, করে নিজেদের নাম করে চালিয়েছে। এখন সেরকম কিছু স্কিম ইত্যাদি তৃণমূলের তো, মানে যারা চাল চুরি করতে পারে, ট্রিপল চুরি করতে পারে মানুষের ওই সংকটের সময়, তারা প্রকল্প ঝেড়ে দিতে পারে, তাতে কোনো অসুবিধা না, যথেষ্ট প্রিটি মাচ পসিবল। কিন্তু আসল কথা হচ্ছে যে এই সামাজিক প্রকল্পগুলি মানুষের কাছে ঠিকমতো করে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন, তো পঞ্চায়েত নির্বাচনের আগে ইফ ইউ হ্যাভ টু সিরিয়াসলি টক বিজনেস, এই যা প্রকল্প উনি ঘোষণা করে 2021-এর ভোটের বৈতরণী পেরিয়েছে, এখন সব হাসপাতালগুলো আস্তে আস্তে কোর্টে যাচ্ছে যে স্বাস্থ্যসাথীর টাকা বাকি আছে, সরকার দিচ্ছে না। এখন জব কার্ড বলো, ইন্দিরা আবাস যোজনার ঘর বলো, 100 দিনের কাজ বলো, বিভিন্ন প্রশ্ন। এখন তৃণমূল না করা হলে, আর সব এক তো তৃণমূল না করা হলে চাকরি পাওয়া যায় না, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তাদের কাছে সব হচ্ছে, সব এইগুলো জমা রাখা হচ্ছে এবং মানুষের কাছে সিলেক্টিভলি পরিষেবা পৌঁছানো হচ্ছে। এবং যে পরিমাণ দুর্নীতি, আঙুল খুলে কলা গাছ, তো সবাই হয়েছে। বামপন্থীরা তো পাহারায় পাবলিক, তো আমরা ধরে 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 দেখিয়ে দিচ্ছি তৃণমূলের বিরাট বিরাট তাবড় মাতব্বরদের কত শতাংশ সম্পত্তি ছিল আর কত শতাংশ সম্পত্তি 5 বছরে হয়েছে। এই যে বিরাট চড়াম চড়াম করে ঢাক বাজাতো তৃণমূলের নেতা, এখন গাড়ি ঘুরিয়ে উর্বান ওয়ার্ডে ঢুকে যেতে হচ্ছে। দেহরক্ষীর যদি অত হয় তাহলে দেহর কত টাকা? এই দুর্নীতি, পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই অব্যবস্থা, প্রকল্পের ক্ষেত্রে জালি জচ্চুরি, এই গোটাটার বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে অন্যান্য ডেমোক্রেটিক পাওয়ার যারা আছে, শক্তি আছে, তাদের সঙ্গে নিয়ে ফোর্স আগামী দিনে মানুষ পঞ্চায়েতে তৃণমূলকে বুঝে নেবে। আমার মনে হয় না বিজেপিকে নিয়ে কথা বলার খুব স্কোপ আছে, ইম্প্যাক্ট হবে না। আরেকটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে টেটের ক্ষেত্রে যেটা হয়েছে, তোমার 2787 জনকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো রকম ফর্ম ফিল আপ হয়নি।
কোনো আবেদনপত্র হাইকোর্টে জমা দিতে পারেনি, তারপরে সব জেলের ঘানি টানবে। আমার পার্থবাবু বা পরেশবাবুর জন্য খারাপ লাগে। ওনারা যখন করছিলেন, ওনারা বিলক্ষণ জেনে বুঝে করছিলেন যে এর কনসিকুয়েন্স কি হতে পারে। এতদিনের এমএলএ, এতদিনের মন্ত্রী, এতদিনের আইনসভার সদস্য ছিলেন, জেনে বুঝেই এই সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর এরকমটাও আমরা কেউ অন্তত বিশ্বাস করি না যে, আমি তো আগেও আমরা বলেছি, যে রাজ্যে সিংহ শাবক আলিপুর চিড়িয়াখানায় ওনার অনুপ্রেরণা ছাড়া জন্মায় না, সেই রাজ্যে এত এত দুর্নীতি হয়ে গেল আর এনারা কেউ জানতেন না, মাথা জানতো না, কেবল কান নাক চোখ এরা জানতো, মাথায় কোনো খবর পৌঁছায়নি, এটা আমরা বিশ্বাস করি। ফলত মাথার অনুমতি ক্রমেই সমস্তটা হয়েছে, মাথার অনুমোদন ক্রমেই সমস্তটা হয়েছে। 25% এলাকায় থেকেছে, 75% কালীঘাটের বাদু শেখের মার্বেল প্যালেসে চলে গিয়েছে। ফলত রাজনৈতিক নেতা যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, এতে করে তারা শাস্তি পাবেন, ভবিষ্যতে জেলের ঘানি টানবেন, কষ্ট হবে, অসুবিধা হবে, জেলের ঘর একটু ময়লা ইত্যাদি থাকে, অপরাধীদের সাথে থাকতে হবে, অসুবিধায় পড়বে, কিন্তু আমাদের তাদের প্রতি বাড়তি কোনো সিম্প্যাথি। আমি এই যা তুমি বললে টেটের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও, যে অফিসার, যে আধিকারিকরা, যে প্রশাসনিক ব্যক্তিরা যাদের হাত দিয়ে এই দুর্নীতিগুলো হচ্ছে, তারা শিরদাঁড়া বন্ধক রেখে দিয়েছে। যে পুলিশ অফিসাররা পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হতে, গণতন্ত্র খুন হতে, গণতন্ত্র ধর্ষিত হতে সাহায্য করে, যে আধিকারিকরা বিভিন্ন দপ্তরের, শিক্ষা দপ্তরের মূলত এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাদের ভবিষ্যতের দিন অত্যন্ত খারাপ থাকবে। তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের পেনশন থেকে শুরু করে সবকিছুর অবস্থা খুব খারাপ হবে, কারণ ভবিষ্যতে তৃণমূল থাকবে না। এই সব ফাইল বামপন্থীরা দেখবে, আমরা দেখব, এবং ভবিষ্যতে দেখা যাবে কোথাও কোনো বেনিয়ম হলে এনাদের পেনশন না আটকে যায়। এটাই এখন আমাদের চিন্তা। ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ছিল আনিস খান, কি অসুবিধা আছে? মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়বেন বলছেন, মমতা ব্যানার্জির সরকার, পুলিশ, এমএলএ, ওই যে সিভিক ভলান্টিয়ার গুন্ডা ছেলেগুলো এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়াই করছে। আনিস খান, তাকে খুন করে দিল তৃণমূলের পুলিশ। তার বিজেপির এই রাজ্যে দরকার কি? তৃণমূলই তো বিজেপির কাজ করছে। উত্তরপ্রদেশে বিজেপি যেটা করে, তৃণমূল এখানে সেটা করছে। সিএ এর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে খুন করছে। এখনো পর্যন্ত সিট যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে করে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই যে কে খুন করলো, কিভাবে খুন হলো, মোটিভ কি। তা সিট করলো কি? ওটা সিট না শিট? বুলশিট হয়েছে, পরিষ্কার কথা। এখানে দাঁড়িয়ে যে সিভিক ভলান্টিয়ারগুলি সাসপেক্টেড ছিল, তাদের সাথে ওখানকার এমএলএ এর ছবি আছে। সেই এমএলএ কে এখনো পর্যন্ত কেউ ধরেনি, জিজ্ঞাসাবাদ করেনি, তৃণমূলের স্থানীয় এলাকা। যে ওসি ওখানে, যার যে ছেলে দুটো ধরা পড়লো, তারা বললো আমরা ওসির নির্দেশে গিয়েছিলাম। সেই ওসি এখনো পর্যন্ত ছুটিতে পাঠিয়ে রেখেছে, কেউ ধরা পড়েনি। এসপি ওখানে, সে জানতো না রাত্রিবেলা ওরকম সার্চ ওয়ারেন্ট ছাড়া, কিছু ছাড়া, তার আন্ডারে একটা থানা থেকে পুলিশ গিয়ে ছেলেটাকে রাত্রিবেলা ধাক্কা দিয়ে মেরে দিল। কেন ভোরবেলা ওই রকম আদালতের নির্দেশ পাওয়ার পর লুকিয়ে চুরিয়ে মরদেহ চুরি করে আনতে গিয়েছিল? ফলত আনিস খানের হত্যা রহস্য এখনো পর্যন্ত অধিকাংশটাই আনমেট হয়ে আছে, অধিকাংশটা আনএক্সপোজ হয়ে আছে, এবং সিটের কাজ হয়েছে কাভার আপ, সিটের কাজ হয়েছে মাটি চাপাতে গোটা তদন্তটা। ফলত সেখানে দাঁড়িয়ে কোর্ট মনিটর, কোর্ট বলেছিলেন, কোর্ট প্রাথমিকভাবে সিটের কথায় আস্থা রাখতে বলেছিলেন। কোর্টের মধ্যে, আইন আদালতের মধ্যে এই প্রভিশন আছে। এরপরে ডিভিশন বেঞ্চে যাবে। আমরা আনিসের বাবার পাশে আছি, আনিসের বাবার সাথে আছি। ডিভিশন বেঞ্চে যাওয়া যাক। রাস্তায় এবং আইনসভার ভিতরে, আইনের পরিধির ভিতরে যাবতীয় লড়াই আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত। উঠলাম।